100 বালককে ধর্ষণ করে হত্যা করা একজন সিরিয়াল কিলারের লোমহর্ষক একটা ভিডিও নিয়ে রহস্য ক্র্যাকের এই পর্ব। শুধু ধর্ষণ ও হত্যা করে থেমে থাকতো না সে। এরপর সে মৃতদেহগুলোকে কেটে টুকরো টুকরো করত, অতঃপর অবশিষ্ট অংশগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করে ফেলত, যাতে মৃত বালকের সমস্ত চিহ্ন পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যায়। তার নাম জাবেদ ইকবাল, ডাকনাম মুক্তি। মুক্তির শুরুর জীবনটা বেশ সাদামাটাই ছিল, আর 10টা সাধারণ মানুষের মতোই জীবন ধারণ করতো সে। অবশ্য তার বাবা ছিল খুবই দর্নাঢ্য একজন ব্যক্তি, স্টক মার্কেটের ট্রেডার ছিলেন তিনি। তাই মুক্তির প্রাথমিক জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই কেটেছিল। কিন্তু এরপর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় সে। সেসব ঘটনার জের ধরেই এক পর্যায়ে তার মাথায় খুনের নেশা চাপে এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয় 100 জন মাকে কাঁদাতে, এবং সেই কাজে সে পুরোপুরি সফল হয়েছিল। জাবেদ ইকবাল পাকিস্তানের 7 বাগ এলাকায় বসবাস করত। তার মূল উদ্দেশ্য ছিল 6 থেকে 16 বছর বয়সী বালকেরা। 2001 সালে ডেইলি ডন পত্রিকায় প্রকাশিত তার নিজস্ব জবানবন্দি থেকে জানা যায় কিভাবে অপরাধগুলো করত সে। বালকদেরকে আকৃষ্ট করতে একটি ভিডিও গেম শপ চালু করে সে। 7 বাগ এলাকায় এটিই ছিল প্রথম কোনো গেম শপ, আর সেখানে খুব কম দামে গেমস খেলার টোকেন দেওয়া হতো। অনেককেই আবার বিনামূল্যেও খেলতে দেওয়া হতো সেখানে। তাই খুব অল্প সময়ের মধ্যেই ওই এলাকার বালক মহলে নাম ডাক ছড়িয়ে পড়ে গেম শপটি। সব বালকেরই পরম কাঙ্ক্ষিত গন্তব্য ছিল সেটি। এরপর আরেকটি ফন্দি করেছিল মুরগি। মাঝে মধ্যে ইচ্ছা করে মেঝেতে 100 রুপির নোট ফেলে রাখত, তারপর নজর রাখত কে সেটিকে উঠিয়ে নেয়। এর কিছুক্ষণ পরেই সে ঘোষণা করত তার 100 রুপি চুরি হয়েছে, তাই সবাইকে তল্লাশি করতে হবে। এভাবে খুব সহজেই চুরকে পাকড়াও করত সে, এবং তারপর পাশের একটি ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করত। কখনো কখনো ধর্ষণের পর দর্শিত বালককে ওই 100 রুপি দিয়ে দেওয়া হতো। তবে ভিডিও গেম শপ দিয়ে খুব বেশি দিন তার কাজ চালানো সম্ভব হয়নি, কারণ কিছুদিন পরেই ওই এলাকার অভিভাবকেরা তাদের সন্তানদের ভিডিও গেম শপে যাবার উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তার যেহেতু অর্থের কোনো অভাব ছিল না, তাই পরবর্তীতে সে একটি মাছের অ্যাকুরিয়াম, তারপর একটি জিম, ফিটনেস সেন্টার খুলে ফেলে। মুরকি মূলত সেসব গরিব রাস্তায় রাত কাটানো বালকদের তার লক্ষ্য হিসাবে বেছে নিত, যাদের পক্ষে পরিবার ছেড়ে পালিয়ে যাওয়া খুবই সম্ভব। এছাড়াও সে অনেক বালকের সাথে পত্রিকা মারফত পত্র মিতালিও করত। কম বয়সী বালকদের সাথে সে চিঠির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলত। এরপর বিভিন্ন দামি উপহার সামগ্রী পাঠিয়ে তাদের মন জয় করত। পরে সে যখন সেসব বালকদের বলতো তার কাছে ছবি পাঠাতে, তারা সরল মনে তাদের ছবি পাঠিয়ে দিত। সেখান থেকেই সেসব বালকদের তার কাছে সবচেয়ে আকর্ষণীয় হতো ফাঁদে ফেলে তাদেরকে অপহরণ করা। বালকদের অপহরণ করে সে তার 7 বাগের বাসায় নিয়ে আসতো। সেখানে নিয়ে গিয়ে প্রথমে সেই বালককে ধর্ষণ করত এবং তারপর তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করত। কিন্তু শুধু ধর্ষণ আর হত্যা করেই থেমে থাকতো না সে। তারপর সেই মৃতদেহগুলোকে টুকরো টুকরো করত, তারপর অবশিষ্ট অংশগুলোকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দ্রবীভূত করে ফেলত, যাতে মৃত বালকের সমস্ত চিহ্ন পৃথিবীর বুক থেকে উধাও হয়ে যায়। এরপর আর যা কিছু বাকি থাকতো সেগুলোকে সব মুরকি নদীতে ফেলে দিয়ে আসতো। তার বাসার দেয়ালে পুলিশ ও সাংবাদিকেরা রক্তের দাগ দেখতে পেয়েছিল, আর মেঝেতে খুঁজে পাওয়া গিয়েছিল একটি চেইন, যেটি দিয়ে বালকদেরকে সে হত্যা করত। এছাড়াও একটি প্লাস্টিকের ব্যাগও পাওয়া গিয়েছিল, যেটির ভিতরে তার শিকারদের ছবি রাখা ছিল। আর 2টি বিশাল অ্যাসিডের ড্রামের ভিতর পাওয়া গিয়েছিল কয়েকজন বালকের দেহাবশেষ, হাড়গোড়। বালকদের জামা কাপড়ের স্তূপও সযত্নে রাখা ছিল তার বাসায়। তবে কি কারণে মুরকি এরকম বিভৎস সিরিয়াল কিলারে পরিণত হলো? মুরকির বয়স তখন সবে 20-এর কোঠায় পড়েছে। তখন একবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। তার নিজের ভাষ্যমতে আসলে সে ধর্ষণের সাথে জড়িত ছিল না, পুলিশ তাকে জোরপূর্বক ফাঁসিয়ে দিয়েছিল। মুরকির মা মুরকিকে খুবই ভালোবাসতেন এবং তিনি সম্ভাব্য সবকিছু করেছিলেন ছেলেকে জেল থেকে বের করতে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। অবশেষে মুরকি যখন জেল থেকে ছাড়া পেয়েছিল, ততদিনে পুত্রশোকে তার মা মারা গিয়েছিলেন। মায়ের মৃত্যুর সংবাদ প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছিল মুরকির মনে। পৃথিবীর প্রতি বৃত্তৃষ্ণা জন্মে গিয়েছিল তার মনে। সে ঠিক করেছিল তার মাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই যন্ত্রণা যেন 100 মাও ভোগ করে এবং তারা উপলব্ধি করতে পারে তার মায়ের কতটা কষ্ট হয়েছিল। এরপরই নিজের পরিকল্পনা মোতাবেক অপহরণ, ধর্ষণ, 100 জন বালককে হত্যা করেছিল সে। পুলিশ নিজেরা কিন্তু মুরকিকে ধরতে পারেনি। 1999 সালের শেষের দিকে সে নিজেই অপরাধের কথা স্বীকার করে একটি পত্রিকায় চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির সূত্র ধরে তাকে খুঁজে বের করতে বিশাল বড় ম্যান হান্টিং এর ব্যবস্থাও করেছিল পাকিস্তানের পুলিশ। মাসখানেক পর 1999 সালে 30 ডিসেম্বর ধরা দিয়েছিল সে। কিন্তু সরাসরি পুলিশ স্টেশনে না গিয়ে সে উপস্থিত হয়েছিল উর্দু সংবাদপত্র ডেইলি জাং এর অফিসে। সেখানে গিয়ে নির্লিপ্তভাবে সে বলছিল, আমি জাবেদ ইকবাল, 100টি বাচ্চার হত্যাকারী। এছাড়াও পত্রিকার অফিসের লোকদের হাতে মুক্তি একটি 32 পাতার ডায়েরিও তুলে দিয়েছিল, যেখানে সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা ছিল। সে সবিস্তরে তুলে ধরেছিল কিভাবে বালকদের ধর্ষণ ও হত্যা করেছে সে। সেই সাথে তার কাছে সেই বালকদের ছবিও ছিল। সবকিছু জানাজানির পর মৃত বালকদের মায়েরা তাদের সন্তানের জামা কাপড় হাতে নিয়ে কাঁদছেন। টিভির পর্দায় এই দৃশ্য স্তব্ধ করে দেয় গোটা পাকিস্তানকে। মুক্তির কর্মকাণ্ডের বিবরণ যখন একে একে
একে প্রকাশ হতে থাকে তখন রীতিমতো শোরগোল পড়ে যায় চারিদিকে। অবশ্য পুলিশের কাছে ধরা দেওয়ার কিছুদিন পরেই নিজের সকল দোষ তিনি স্বীকার করে নেন। সকলের মুখে একটাই কথা ছিল, তাকেও ঠিক একই রকম কষ্ট দিয়ে মারা হবে যেভাবে সে নিরীহ নিষ্পাপ বালকদেরকে বলাৎকার করে মারত। জাবেদ ইকবাল পাকিস্তানের লাহোর শহরে বসবাস করত। 16 মার্চ 2000 সালে বিচারপতি আল্লাহ বক্সের প্রাথমিক রায়ে জনসাধারণের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছিল। তিনি বলেছিলেন, জাবেদ ইকবাল 100 খুনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তার শাস্তি হলো তাকে 100 বার শ্বাসরোধ করে হত্যা করা হবে। এরপর তার শরীরকে 100 খণ্ডে খণ্ডিত করা হবে এবং সেগুলো অ্যাসিডে দ্রবীভূত করা হবে, ঠিক যেমনটা সে শিকারীদের সাথে করত। বিচারপতি আরও নির্দেশনা দিয়েছিলেন মুক্তির শাস্তি যেন কার্যকর করা হয় ইসলামী শরিয়া আইনে প্রকাশ্যে দিবালোকে। কিন্তু ফাঁসির রায় কার্যকর হওয়ার আগেই মুক্তি তার শাগরেদ সাজিদ আহমেদকে নিয়ে জেলের ভিতরেই আত্মহত্যা করে বসে। এভাবে পাকিস্তানের ইতিহাসে ভয়াবহতম সিরিয়াল কিলারটির জীবনের অধ্যায়ের সমাপ্তি ঘটে।